যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন আমি অঙ্ক করছি, এখানে করছিটা হচ্ছে ক্রিয়াপদ। আমি ভাত খেয়েছি, খেয়েছিটা হচ্ছে ক্রিয়াপদ। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দু প্রকার: সমাপিকা ক্রিয়াপদ, অসমাপিকা ক্রিয়াপদ। সমাপিকা ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়াপদ আর অসমাপিকা ক্রিয়াপদ, এটা ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা যায়। সমাপিকা ক্রিয়াপদ হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়াপদ। অর্থাৎ বক্তার বক্তব্য বিষয়ের সমাপ্তি যদি ঘটে ক্রিয়াপদ দ্বারা, তাহলে সেই ক্রিয়াপদটাকে বলা হয় সমাপিকা ক্রিয়াপদ। যেমন আমি ভাত খেয়েছি, এখানে খেয়েছিটা হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। আর যে ক্রিয়াপদ দ্বারা বক্তার বক্তব্য বিষয়ের সমাপ্তি ঘটে না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়াপদ। যেমন, ওয়ালাইকুম আসসালাম, যেমন আমি স্কুলে গিয়ে, এখন এই যে গিয়ে, এটি কিন্তু অসমাপিকা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ দ্বারা বক্তব্য বিষয়ের সমাপ্তি ঘটেনি, সেজন্য এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। কর্মের দিক থেকে ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কাকে বলে? সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যেমন সে চিঠি লিখছে, কি লিখছে? লিখছে হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু কি লিখছে? চিঠি। এই চিঠিটা হচ্ছে কর্ম। তাহলে এই ক্রিয়াপদের, লিখছে ক্রিয়াপদের কর্ম আছে, সে কারণে এই ক্রিয়াপদটি হচ্ছে সকর্মক ক্রিয়া। সে বই পড়ছে, পড়ছে হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু এই ক্রিয়াপদের কর্ম আছে, কি পড়ছে? বই। তাই এই পড়ছে ক্রিয়াপদকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। যেমন সে লাফায়, আমি যদি বলি সে লাফায়, কি লাফায়? নাই। সেলিমা বেগম বাড়ি যায়, কি যায়? আসলে এখানে কর্ম নেই, যার কারণে এটাকে, এই ক্রিয়াপদটাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। সে হাসে, কি হাসে? এখন এখানে হাসে ক্রিয়াপদের কর্ম নেই, সে কারণে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। আর দ্বিকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদের দুটো কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। যে ক্রিয়াপদের দুটো কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। শর্ত হলো দুটো কর্ম থাকলেই তাকে কিন্তু দ্বিকর্মক ক্রিয়া বলবো না, যদি কর্ম দুটোর মধ্যে একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক না হয়। দ্বিকর্মক ক্রিয়া হবার শর্ত হলো কর্ম দুটোর একটা বস্তুবাচক হতে হবে, একটা ব্যক্তিবাচক হতে হবে। দুটোই যদি বস্তুবাচক, দুটোই যদি ব্যক্তিবাচক হয় কর্ম, তাহলে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলা যাবে না। যেমন আমি অমলকে ও কমলকে মেরেছি, এখন মেরেছিটা ক্রিয়াপদ, কিন্তু দুটো কর্মই অমল আর কমল ব্যক্তিবাচক, তাহলে মেরেছিটা দ্বিকর্মক ক্রিয়া হবে না। আমি কলম ও চিঠি দিয়েছি, কি দিয়েছি? কলম, কি দিয়েছি? চিঠি, দুটোই বস্তুবাচক, তাহলে দিয়েছিটা দ্বিকর্মক ক্রিয়া হবে না। দ্বিকর্মক ক্রিয়া হবার শর্ত হলো কর্ম দুটোর একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক হতে হবে। যেমন শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, এখন এখানে কি পড়াচ্ছেন? বাংলা। কাদের পড়াচ্ছেন? ছাত্রদের। দুটো কর্ম আছে, একটা কর্ম বস্তুবাচক আর আরেকটা কর্ম ছাত্রদের, এটা ব্যক্তিবাচক। সুতরাং পড়াচ্ছেন ক্রিয়াপদটি দ্বিকর্মক ক্রিয়া। বাবা আমাকে কলম দিলেন, কি দিলেন? কলম। কাকে দিলেন? আমাকে। তাহলে দেখা যাচ্ছে এখানে দুটো কর্ম আছে, একটা হচ্ছে আমাকে আর একটা হচ্ছে কলম। কলমটা বস্তুবাচক,
আমাকে হলো ব্যক্তিবাচক। সে কারণে দুটো কর্ম যদি থাকে এবং দুটো কর্মের একটা যদি ব্যক্তিবাচক হয়, একটা বস্তুবাচক হয়, তাহলে তাকে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলবো। আর যদি দুটোই ব্যক্তিবাচক হয়, দুটোই বস্তুবাচক হয়, তাহলে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলা যাবে না। তাহলে কর্মের দিক থেকে আমরা ক্রিয়াকে ভাগ করলাম 3 ভাগে, একটা সকর্মক ক্রিয়া, একটা অকর্মক ক্রিয়া, একটা হলো দ্বিকর্মক ক্রিয়া। এরপরে আরো কয়েকটা ক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হলো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া অন্যের প্রযোজনায়, অন্যের দ্বারা চালিত হয়, তাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন। এখানে এই করাচ্ছেন, দেখাচ্ছেন, এগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া। কারণ একজনের প্রযোজনায় ক্রিয়াটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এটাকে বলবো প্রযোজক ক্রিয়া। আর যেমন শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন, এখানে শিক্ষক প্রযোজক কর্তা, ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। কিন্তু আমি পড়াচ্ছি ক্রিয়া, সেখানে এখানে প্রযোজক ক্রিয়া হচ্ছে কোনটা? পড়াচ্ছেন, দেখাচ্ছেন, সেটা। আরেক রকমের ক্রিয়া আছে, যেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কাকে বলবো? একটি সমাপিকা ক্রিয়াপদ আর একটি অসমাপিকা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। একটা সমাপিকা ক্রিয়াপদ থাকবে আর একটা অসমাপিকা ক্রিয়াপদ থাকবে, উভয়ে মিলে যে ক্রিয়াপদটা গঠন করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠলো, উঠলোটা সমাপিকা ক্রিয়াপদ, বেজেটা হলো অসমাপিকা ক্রিয়াপদ। এই বেজে উঠলো হলো যৌগিক ক্রিয়া। যেমন বৃষ্টি থেমে গেল, গেলটা সমাপিকা ক্রিয়াপদ, থেমে হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ, থেমে গেল হচ্ছে যৌগিক ক্রিয়া। অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়াপদ আর আরেকটি অসমাপিক ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদটা তৈরি করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এখানে বেজে উঠলো হলো যৌগিক ক্রিয়া। এরপরে যে অংশটি আছে সেটা হলো ধাতু। আমরা জানি ক্রিয়ার অন্তর্নিহিত মূল ভাব যার ভেতরে লুকায়িত থাকে তাকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়াপদের অন্তর্নিহিত মূল ভাব যার ভেতরে লুকায়িত থাকে তাকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। যেমন পড়া ক্রিয়ার মূল নিহিত আছে পরের ভেতরে, করা ক্রিয়ার মূল নিহিত আছে করের ভেতরে। এই জন্যে আমরা তাকে কি বলবো? ক্রিয়ামূল বলবো বা ধাতু বলবো। কি বলেছি? ক্রিয়ার অন্তর্নিহিত মূল ভাব যার ভেতরে লুকায়িত থাকে তাকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। এক কথায় বলতে পারো ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রিয়াপদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো অংশ পাই, একটা পাই ধাতু বা ক্রিয়ামূল, আর একটা পাই ক্রিয়া বিভক্তি। যেমন করছি ক্রিয়াপদটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কর ধাতু পাই আর ছি ক্রিয়া বিভক্তি পাই। তাহলে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাই, একটা হলো ধাতু বা ক্রিয়ামূল আর একটা হলো ক্রিয়া বিভক্তি। এখন আমরা ধাতুর প্রকার ভেদে আসব। ধাতু 3 প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর একটা হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু কাকে বলে? যে সব ধাতুকে বিশ্লেষণ করা যায় না সেসব ধাতুকে বলা হয় মৌলিক ধাতু। মূল যোগ ইক, মৌলিক। অর্থাৎ যেসব ধাতুকে বিশ্লেষণ করা যায় না, যেগুলোকে ভাঙা যায় না, সেসব ধাতুকে বলা হয় মৌলিক ধাতু। যেমন কর, চল, পর, পা, যা, দে, খা, এগুলো হলো মৌলিক ধাতু, এগুলোকে বিশ্লেষণ করা যায় না। মৌলিক ধাতুর আবার অন্য নাম আছে। মৌলিক ধাতুকে সিদ্ধ ধাতু বলা হয়, স্বয়ং সিদ্ধ ধাতুও বলা হয়। পরীক্ষায় অবজেক্টিভে প্রশ্ন দিতে পারে যে মৌলিক ধাতুর আরেক নাম কি। যেহেতু মৌলিক ধাতুকে বিশ্লেষণ করা যায় না, সেজন্য এই ধাতুগুলো এগুলো সিদ্ধ ধাতু বলে স্বয়ং সিদ্ধ ধাতু বলা হয়। সাধিত ধাতু। সাধিত ধাতু কাকে বলে? সাধন যোগ ইত, সাধিত। সাধিত শব্দটা কিভাবে হয়েছে? সাধন যোগ ইত। সাধন মানে কি? সাধন মানে হলো গঠন।
আমরা গঠিত বলি না, ঠিক এই গঠিত শব্দটি এখানে আমরা বলছি সাধিত, সাধন যোগ ইত, সাধিত। এখন সাধিত ধাতু কোনগুলো? যেগুলো সাধন করা হয়েছে, অর্থাৎ মৌলিক ধাতু যে আমি বলেছি, এই মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় সেগুলোকে বলা হয় সাধিত ধাতু, যেগুলো সাধন করা হয়েছে আ প্রত্যয় যোগে। যেমন একটু আগে তোমাদেরকে আমি বলেছি যে কর হচ্ছে মৌলিক ধাতু, কিন্তু কর ধাতুর সাথে আ প্রত্যয় যোগ করে আমরা করেছি করা, তো করাটা হচ্ছে সাধিত ধাতু। দেখ হচ্ছে মৌলিক ধাতু, কিন্তু দেখের সাথে আ প্রত্যয় যোগ করে করেছি দেখা, এই দেখাটা হচ্ছে, এটা আমরা গঠন করেছি, সাধন করেছি, এই দেখাটা হচ্ছে সাধিত ধাতু। বল, বলার মূল হচ্ছে বল, বলটা হচ্ছে মৌলিক ধাতু, কিন্তু তার সাথে আ প্রত্যয় যোগ করে আমরা করেছি বলা, তো বলাটা হচ্ছে সাধিত ধাতু। তাহলে আমরা ধাতুকে তিন ভাগে ভাগ করেছি, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আরেকটা ধাতু যে ধাতুকে আমরা বলি যৌগিক ধাতু। পরীক্ষায় তোমাদেরকে বলতে পারে যৌগিক ধাতুর আরেক নাম কি, তারও আরেকটা নাম আছে, সেটা হলো সংযোগমূলক ধাতু। যৌগিক ধাতুর আরেক নাম সংযোগমূলক ধাতু। এখন যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু কাকে বলে? আমরা বিশেষ্য পদ চিনি, বিশেষণ চিনি, দন্যাত্মক অব্যয় চিনি। আমরা এই বিশেষের সাথে, বিশেষণের সাথে বা দন্যাত্মক অব্যয়ের সাথে কর, হ, দে, পা, কাট, ছাড়, অর্থাৎ এই মৌলিক ধাতুগুলো যোগ করে যে নতুন ধাতু তৈরি হয় সেই ধাতুকে বলা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু। যেমন বিশেষ্য শব্দ, যেমন ভয়, একটা কিছুর নাম, এই ভয়ের সাথে যখন আমি মৌলিক ধাতু কর যোগ করে দিলাম, ভয় কর, ভালো হ, উত্তর দে, দুঃখ পা, মার খা। এখন এই বিশেষ্যের সাথে, বিশেষণের সাথে, দন্যাত্মক অব্যয়ের সঙ্গে সাথে যদি আমরা মৌলিক ধাতু যোগে যে ধাতুটি গঠন করি সেই ধাতুকে বলা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু। আমরা ধাতু যে প্রকারভেদ, এই তিন প্রকার ধাতু সম্পর্কে জানলাম: মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। এবার আমরা মৌলিক ও সাধিত ধাতুর আবার প্রকার ভেদে যাব। মৌলিক ধাতু কাকে বলে বলেছি? মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, আমি আগেই বলেছি। এ কারণে মৌলিক ধাতুকে বলা হয় সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। বাংলা ভাষায় মৌলিক ধাতু তিন প্রকার। বাংলা ভাষায় মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়। সেই তিন প্রকার হলো সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, বিদেশাগত ধাতু। সংস্কৃত ধাতু কাকে বলে? সংস্কৃত ক্রিয়াপদের ধাতুকে বলা হয় সংস্কৃত ধাতু। আমি বুঝিয়ে দিচ্ছি। সংস্কৃত বা সংস্কৃত শব্দ যেগুলো, এগুলোকে আমরা তৎসম শব্দ বলি। সংস্কৃত ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। যেমন মনে করো, আমাদের বাংলা ভাষায় শব্দ আছে, যেমন আমরা বলি ঘষা, কিন্তু সংস্কৃতে শব্দটা হলো ঘর্ষণ। তো ঘষার মূল হচ্ছে গস, কিন্তু ঘর্ষণের মূল হচ্ছে গ্রীষ। এই গ্রীষটা হচ্ছে সংস্কৃত ধাতু, অর্থাৎ সংস্কৃত ক্রিয়াপদের ধাতুকে বলা হয় সংস্কৃত ধাতু। যেমন কর্তব্য, এখন কর্তব্য ক্রিযুক্তব্য, এই ক্রিটা হচ্ছে সংস্কৃত ধাতু, অর্থাৎ সংস্কৃত ক্রিয়াপদের ধাতুকে বলা হয় সংস্কৃত ধাতু। আর বাংলা ধাতু কোনগুলো? বাংলা ধাতু হচ্ছে বাংলা ক্রিয়াপদের ধাতুকে আমরা বাংলা ধাতু বলি, অর্থাৎ যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃত অর্থাৎ পরবর্তীকালের যে ভাষা, প্রাকৃত ভাষা, এই সংস্কৃত থেকে যে ধাতুগুলো প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসছে, সোজাসুজি আমরা বলে দিতে পারি বাংলা ক্রিয়াপদের ধাতুকে বাংলা ধাতু বলা হয় বা খাঁটি বাংলা ধাতু বলা হয়। যেমন আমরা বলি আঁকা, কিন্তু সংস্কৃতে শব্দটা হচ্ছে অঙ্কন। অঙ্কনের মূল হচ্ছে অঙ্ক, অঙ্কটা হচ্ছে সংস্কৃত ধাতু, কিন্তু আঁকার মূল হচ্ছে আঁক, আঁকটা হচ্ছে বাংলা ধাতু। যেমন দেখার মূল হচ্ছে দেখ, দেখটা হচ্ছে বাংলা ধাতু, কিন্তু দেখাকে তো আমরা দর্শন বলি, দর্শন সংস্কৃত শব্দ, কিন্তু দর্শনের মূল হচ্ছে দৃশ, দৃশটা হচ্ছে সংস্কৃত ধাতু, আর দেখটা হচ্ছে বাংলা ধাতু। তাহলে আমরা সংস্কৃত মৌলিক ধাতুর যে তিন প্রকার, একটা হলো সংস্কৃত ধাতু, আরেকটা হচ্ছে বাংলা ধাতু, আরেকটা আছে বিদেশাগত ধাতু বা
বিদেশি ধাতু। এখন বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু কোনগুলোকে আমরা বলবো? বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু। যেমন খাট, আমরা বলি বিগ্রানো, বিগর যোগানো, এই বিগর, প্রাণ, জম, এগুলো হলো বিদেশি ভাষা থেকে আগত ধাতু। এগুলোকে আমরা বলি বিদেশি ধাতু বা বিদেশাগত ধাতু। তাহলে আমরা মৌলিক ধাতুর ৩টা প্রকার সম্পর্কে আমরা জানলাম। এরপরে সাধিত ধাতু, যেগুলোকে আমি বলেছি সাধিত মানে গঠিত, অর্থাৎ মৌলিক ধাতুর সাথে আ যোগে যে ধাতুগুলো গঠিত হয় এগুলোকে সাধিত ধাতু বলে। এখন সাধিত ধাতু ৩ প্রকার। যেহেতু সাধিত ধাতু আ যোগে গঠিত হয়, আ প্রত্যয় যোগে, তাহলে তার প্রকারভেদ যেগুলো আছে সেগুলোও কিন্তু আ যোগে হবে, তবে আটা হয়তো এক এক জায়গায় এক এক অর্থে হবে। সাধিত ধাতু ৩ প্রকার। একটা হলো প্রযোজক ধাতু, একটা নাম ধাতু, আর একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এখন আমরা প্রথমে আসব প্রযোজক ধাতু কাকে বলে। প্রযোজক আমরা জানি যে যেমন অনুষ্ঠান প্রযোজনা করে যিনি, তাকে বলা হয় প্রযোজক, তাই না? মৌলিক ধাতুর পরে আ তো থাকবে, যেহেতু সাধিত ধাতু। এখন আটা যদি অপরকে নিয়োজিত করা অর্থে আ হয়, মৌলিক ধাতুর পরে আ যোগে, আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় এবং সে আটা যদি অপরকে নিয়োজিত করা অর্থে আ হয়, তাহলে তাকে আমরা প্রযোজক ধাতু বলবো। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখন আমরা তো পড়া ক্রিয়াপদের মূল জানি পর, পরটা ধাতু, কিন্তু সাধিত ধাতু হচ্ছে পড়া, কারণ পর মৌলিক ধাতুর সাথে আ যোগে হয়ে পড়া হয়েছে। কিন্তু এখানে পড়াচ্ছেন ক্রিয়াপদের মধ্যে এখানে কিন্তু যে আটা আ প্রত্যয় যোগ হয়েছে সেটা যোগ হয়েছে অপরকে নিয়োজিত করা অর্থে, অর্থাৎ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে এখানে পড়াচ্ছেন ক্রিয়াপদের ধাতু হচ্ছে পড়া, এই পড়াটা হচ্ছে প্রযোজক ধাতু। এরপরে নাম ধাতু। নাম ধাতু কাকে বলবো? নাম ধাতু বলবো বিশেষ্য, বিশেষণ বা অনুকারব্য এর পরে আ প্রত্যয় যুগে গঠিত ধাতুকে আমরা নাম ধাতু বলবো। বিশেষের সাথে, বিশেষণের সাথে এবং অনুকারব্য এর পরে আ প্রত্যয় যুগে গঠিত ধাতুকে নাম ধাতু বলবো। এখানে একটু যে পার্থক্যটা তোমরা চিন্তা করবে, প্রযোজক ধাতুতে কিন্তু আ প্রত্যয় যুগে মৌলিক ধাতুর সাথে প্রযোজক ধাতু গঠিত হয়েছে, কিন্তু সে আটা হলো অপরকে নিয়োজিত করা অর্থে আ। যেমন শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে দেখাচ্ছেন এর মূল হচ্ছে দেখা, এখানে দেখাটা হলো প্রযোজক ধাতু। দেখ না, দেখটা কিন্তু মৌলিক ধাতু, এখানে আমরা প্রযোজক ধাতু বলছি। এখানে দেখাচ্ছেন এর মূল হচ্ছে দেখা, দেখাটা হচ্ছে প্রযোজক ধাতু, আ প্রত্যয় যুগে গঠিত। ঠিক শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন, করাচ্ছেন এর মূল হচ্ছে করা, এই করাটা হচ্ছে প্রযোজক ধাতু। আর নাম ধাতু হচ্ছে কোনটা? বিশেষ্য, বিশেষণ, অনুকারব্য এর পরে আ প্রত্যয় যুগে গঠিত ধাতুকে আমরা নাম ধাতু বলি। যেমন তোমরা ব্যাগ চিনো, কিন্তু যখনই আমরা বলি যে তাকে বেতানো উচিত, বেতানো মানে কি? বেতানো মানে বেদ্যি পিটানো, তাই না? জুতা চিনো, কিন্তু যখনই বলি যে তাকে জুতানো উচিত, জুতানো মানে কি? জুতা দিয়ে পিটানো। এখন বেতানো আর জুতানো, এই বেতানো আর জুতানোর মূল কি হবে? বেতানো আর জুতানোর মূল কি হবে? অর্থাৎ জুতা আর বেতা। তাহলে এই আ যুগে গঠিত, আ যুগে গঠিত হয়েছে ব্যাগ যোগা, জুতা যোগা, জুতা, এটা হলো এই জুতা আর বেতা হলো নাম ধাতু। অর্থাৎ বিশেষ্যের সাথে, বিশেষণের সাথে এবং অনুকারব্য এর পরে আ প্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়। এখন এখানে দেখো হাতানো, তো হাতানো, হাতা, এই যে হাত যোগ আ হয়েছে হাতা, এখানে এই হাতাটা হচ্ছে নাম ধাতু। আর একটা ধাতু বাকি আছে যেটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু, যেটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু কাকে বলবো?
অর্থাৎ কর্মবাচ্যের ধাতু বলবো ক্রিয়াপদ যদি কর্মকে অনুসরণ করে, কর্তার চেয়ে কর্মের সাথে ক্রিয়া সম্পর্কটা যদি বেশি হয়, তখন সে ক্রিয়াকে আমরা বলবো কর্মবাচ্যের ক্রিয়া। সে ক্রিয়াটাকে আমরা বলবো কর্মবাচ্যের ক্রিয়া। আর কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। যেমন অনেক জায়গায় আমরা দেখতে পাই যে আসলে ক্রিয়াপদের সাথে কর্তার একটা সম্পর্ক থাকে, তাই না? সেটাকে আমরা কর্তৃবাচ্য বলি। আবার দেখা যায় যে ক্রিয়াপদের সাথে কর্মের সম্পর্ক। তো কর্মবাচ্যের মধ্যে অর্থাৎ ক্রিয়ার সাথে যদি কর্মের সম্পর্কটা প্রধান হয়ে ওঠে, তাহলে সেই ক্রিয়াটাকে বলা হয় কর্মবাচ্যের ক্রিয়া। আর কর্মবাচ্যের ক্রিয়ার মূলটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। আসলে এখানে বিভাগটা করা হয়েছে, আমাদের ব্যাকরণে বিভাগটা করা হয়েছে, কিন্তু আসলে কর্মবাচ্যের ধাতু আসলে এক রকমের প্রযোজক ধাতু। তারপরও যেহেতু বইতে আছে, এটা তোমাদের পড়তে হবে যে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। যেমন কর্মবাচ্যের ধাতু আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি, আমি বলেছি তোমাকে, এখানে কর্মপদকে অনুসরণ করছে। সে কারণে এখানে এই যে বল যোগা বলা, কর যোগা করা, বইটি হারিয়ে ফেলেছি, এখানে হার যোগা হারা, খাওয়া খা যোগুয়া খাওয়া, তোমার খাওয়া হলে আমাকে বলো, এখানে খাওয়া, এগুলো হলো কর্মবাচ্যের ধাতু। কারণ ক্রিয়াটা কর্মকে অনুসরণ করছে, আর এই কর্মবাচ্যের ক্রিয়ার মূলটাকে আমরা বলছি কর্মবাচ্যের ধাতু। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ধাতু ও ক্রিয়াপদ এবং মৌলিক ও সাধিত ধাতু। আমি যেটুকু এখন আলোচনা করলাম, তোমাদের কারো প্রশ্ন আছে? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারো না এরকম কেউ আছো? স্যার কর্মবাচ্যের ধাতু বুঝি নেই। কর্মবাচ্যের ধাতুটা বোঝো নাই, এই তো। কর্মবাচ্যের ধাতুটা হচ্ছে, অর্থাৎ ক্রিয়াটা যদি কর্মকে অনুসরণ করে, ক্রিয়াটা যদি কর্মকে অনুসরণ করে, তাহলে সেই ক্রিয়াটাকে বলা হয় কর্মবাচ্যের ক্রিয়া। হ্যাঁ, আর এই কর্মবাচ্যের ক্রিয়ার মূলটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো, কাজটি ভালো দেখায় না। এখন এই যে কি দেখায় না, ভালো দেখায় না, তাই না? এখন এই যে দেখো ভালো দেখায় না, এখন এই কর্মকে অনুসরণ করছে ক্রিয়াপদটি, কিন্তু দেখ যোগ আ দেখা। যেমন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, এখানে হারায়, হারাই ক্রিয়াপদটা তুমি দেখো হয়েছে কিভাবে, হার যোগ আ হারা, হার যোগ আ হারা, দেখ যোগ আ দেখা। তাহলে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এই হারাই, হারাই ক্রিয়াপদের মূল হচ্ছে হারা, আর এখানে দেখো দেখাই ক্রিয়াপদের মূল হচ্ছে দেখা। ঠিক তেমনি এখানে দেখো যে আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি, এখন করতে বলেছি যদি করতে, তাহলে দেখো এখানে তোমাকে বলেছি, অর্থাৎ ক্রিয়াপদটাকে কর্মকে অনুসরণ করছে ক্রিয়াপদটা, সেই জন্য এটা হচ্ছে কর্মবাচ্যের ক্রিয়া, করতেটা কর্মবাচ্যের ক্রিয়া। এবং এই কর্মবাচ্যের ক্রিয়ার মূল হচ্ছে কি, মূল হচ্ছে মৌলিক ধাতু করের সাথে আ যোগে করা, এই করাটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। ওখানে যেমন বলেছি দেখাটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, যেমন ওখানে হারাটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, ঠিক তেমনি এখানে হচ্ছে তোমার কর্মবাচ্যের ধাতু হচ্ছে করা, হারা, খাওয়া। অর্থাৎ ক্রিয়াপদ যদি কর্মকে অনুসরণ করে, তাহলে সেই কর্মটাকে বলা হয় কর্মবাচ্যের ক্রিয়া, আর কর্মবাচ্যের ক্রিয়ার মূলটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। এবার বুঝেছ তুমি? জি স্যার। আচ্ছা, তার কোনো প্রশ্ন আছে তোমাদের? বলো, কোনো জায়গায় কোনো সমস্যা আছে? এখানে প্রযোজক ধাতু যেটা বলেছি, প্রযোজক ধাতু আমরা বাংলা ব্যাকরণে যেটাকে প্রযোজক ধাতু বলি, সংস্কৃত ব্যাকরণে সেটাকে বলা হয় নিযন্ত ধাতু। তো তোমাদের অবজেক্টিভে প্রশ্ন হইতে পারে প্রযোজক ধাতুর আরেক নাম কি, তো বলতে হবে নিযন্ত ধাতু। হ্যাঁ, আমরা বাংলা ব্যাকরণে যেটাকে প্রযোজক বলি, সংস্কৃত ব্যাকরণে সেটাকে বলা হয় নিযন্ত।
এবার আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, কেমন? এই মাহের, দেখি তুমি বলো, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? মাহের, মাহের জি। বলো, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। তো যে ক্রিয়ার আমি যে বলেছিলাম তোমাদেরকে দুটো কর্ম থাকলে সেটাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। যে আমি যদি তোমাকে বলি আমি কলম ও চিঠি দিয়েছি, এখন দিয়েছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে? কলম ও চিঠি দিয়েছি, কলম আর চিঠি, তাহলে এখানে দিয়েছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে? জি। হ্যাঁ, হবে। তাহসিন তুমি বলো, এই দিয়েছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে? বলো তাহসিন। আমি কলম ও চিঠি দিয়েছি, আমি কলম ও চিঠি দিয়েছি, এখন দিয়েছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে? আচ্ছা, মাইসুন বলো তো, মাইসুন তুমি বলো, দ্বিকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, এই যে আমি কলম ও চিঠি দিয়েছি, এখন দিয়েছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে? দিয়েছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে? আমি একটু আগে তোমাদেরকে কি বলেছি? আমি বলেছি দ্বিকর্ম ক্রিয়া হওয়ার শর্ত হলো কর্ম দুটোর মধ্যে একটা ব্যক্তিবাচক হতে হবে, একটা বস্তুবাচক হতে হবে। দুটোই যদি ব্যক্তিবাচক হয়, দুটোই যদি বস্তুবাচক হয়, তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা যাবে না। আমি দ্বিকর্ম ক্রিয়া বলেছি যে ক্রিয়া দুটো কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে, তবে শর্ত হলো কর্ম দুটোর মধ্যে একটা ব্যক্তিবাচক হতে হবে, একটা বস্তুবাচক হতে হবে। যদি দুটোই ব্যক্তিবাচক হয়, দুটোই বস্তুবাচক হয়, তাহলে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা যাবে না। যেমন আমি কলম ও চিঠি দিয়েছি, কি দিয়েছি? কলম। কি দিয়েছি? চিঠি। তো দুটাই তো বস্তুবাচক, কলম আর চিঠি দুটোই বস্তুবাচক, সে কারণে এখানে দিয়েছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে না। আমি অমলকে ও কমলকে মেরেছি, কাকে মেরেছি? অমলকে। কাকে মেরেছি? কমলকে। তো এখানে দুটো কর্ম আছে, কিন্তু দুটো কর্মই তো ব্যক্তিবাচক, সে কারণে মেরেছিটা দ্বিকর্ম ক্রিয়া হবে না। দ্বিকর্ম ক্রিয়া হবার শর্ত বলেছি কর্ম দুটোর মধ্যে একটা ব্যক্তিবাচক হতে হবে, একটা বস্তুবাচক হতে হবে, তাহলে তাকে দ্বিকর্ম ক্রিয়া আমরা বলবো। যেমন বাবা আমাকে একটি কলম দিলেন, কি দিলেন? কলম। কাকে দিলেন? কাকে দিলেন? আমাকে। তাহলে এখানে দেখো দুটো কর্ম আছে। স্যার আপনি ইয়া খান। হ্যাঁ, কি বলছো? বাবা আমাকে একটি কলম দিলেন, কি দিলেন? কলম। কাকে দিলেন? আমাকে। তাহলে এখানে কর্ম দুটো, কর্ম দুটোর মধ্যে দেখো আমাকে হলো ব্যক্তিবাচক আর কলম হচ্ছে বস্তুবাচক, তাহলে একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। দ্বিকর্ম ক্রিয়া হতে হলে কর্ম দুটোর একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক হতে হবে, তাহলে তাকে দ্বিকর্ম ক্রিয়া আমরা বলবো। আর যদি একটা বস্তুবাচক একটা ব্যক্তিবাচক না হয়, তাহলে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা যাবে না। দুটোই ব্যক্তিবাচক দুটোই বস্তুবাচক যদি হয়, তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা যাবে না। দ্বিকর্ম ক্রিয়া হওয়ার শর্ত হলো একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক হতে হবে কর্ম দুটোর। হ্যাঁ, মাইসুন, মাইসুন দেখি তুমি বলো, মাইসুন জি স্যার। দেখি বলো, সাধিত ধাতু কাকে বলে? সাধিত ধাতু কাকে বলে? হুম, কি? মৌলিক ধাতু বা নাম শব্দের পর যে যে আ প্রত্যয় যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু হ্যাঁ, বলে। একেবারে বইয়ের ভাষায় বলছো, আমি তো একটু আগে বুঝিয়ে দিলাম। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে যেগুলো সাধন করা হয় সেগুলো সাধিত, মানে যেগুলো গঠিত হয়, গঠন করা হয় সেগুলো গঠিত আর কি, সাধিত। হ্যাঁ, আব্দুর রহমান, আব্দুর রহমান তুমি বলো তো দেখি, প্রযোজক ধাতু কাকে বলে? আব্দুর রহমান, আব্দুর রহমান বলো, প্রযোজক ধাতু কাকে বলে? হামজা বলো, গালবি
গালবি দেখি, বলো তো দেখি প্রযোজক ধাতু কাকে বলে? গালবি বলো, প্রযোজক ধাতু কাকে বলে? মাহের, মাহের বলো তো দেখি প্রযোজক ধাতু কাকে বলে? মাহের, ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আ যোগ হলে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আ যোগ হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ধাতু। প্রযোজক ধাতুর আরেক নাম নিযন্ত ধাতু। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন বা শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন, এখানে করাচ্ছেন ক্রিয়াপদের মূল কি? করাচ্ছেন ক্রিয়াপদের মূল হচ্ছে করা, এই করাটা হচ্ছে প্রযোজক ধাতু। ঠিক আছে? আর তোমাদের কোনো প্রশ্ন আছে বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে তোমাদের? তাহসিন? না স্যার। না, সব বুঝেছো? না সব স্যার। সব বুঝেছো? হ্যাঁ, সব বুঝেছো? তাহসিন কথা বলো না কেন? দেখি যৌগিক ক্রিয়া কাকে বলে তুমি বলো, যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া কাকে বলে? তাহসিন, যৌগিক ক্রিয়া কাকে বলে? একটু আগে বললাম যৌগিক ক্রিয়া কাকে বলে। যৌগিক ক্রিয়া হলো একটি সমাপিকা ক্রিয়াপদ আর একটি অসমাপিকা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ তৈরি করে তাকে বলে যৌগিক ক্রিয়া। মানে একটা সমাপিকা ক্রিয়াপদ থাকবে আর একটা অসমাপিকা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদটা তৈরি হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠলো, এখন উঠলোটা সমাপিকা ক্রিয়াপদ কিন্তু বেজেটা হলো অসমাপিকা ক্রিয়াপদ। তো এখানে যৌগিক ক্রিয়া কোনটা হবে? যৌগিক ক্রিয়া হবে বেজে উঠলো, এই বেজে উঠলোটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন আমি বললাম বৃষ্টি থেমে গেল, এখানে গেলটা হলো সমাপিকা ক্রিয়াপদ আর থেমে হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ, এই থেমে গেল হচ্ছে যৌগিক ক্রিয়া। আমি তোমাদেরকে বলেছি যে সমাপিকা ক্রিয়াপদ কোনটা, সমাপিকা ক্রিয়াপদ বলেছি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের বক্তব্য বিষয়ে সমাপ্তি ঘটে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়াপদ। আর অসমাপিকা ক্রিয়াপদ কোনটা? যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের বক্তব্য বিষয়ের সমাপ্তি ঘটে না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়াপদ। যেমন আমি বললাম আমি স্কুলে গিয়ে, এখন এরপরে আর বললাম না, তাহলে গিয়েটা হলো অসমাপিকা ক্রিয়াপদ, কারণ এই ক্রিয়াপদ দ্বারা বক্তব্য বিষয়ের সমাপ্তি ঘটেনি, সেই কারণে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। আর যেমন আমি ভাত খেয়েছি, খেয়েছি ক্রিয়াপদ দ্বারা বক্তব্য বিষয়ের সমাপ্তি ঘটেছে, তো সেটি হলো সমাপিকা ক্রিয়াপদ, খেয়েছি সমাপিকা ক্রিয়াপদ। এইভাবে একটি সমাপিকা ক্রিয়াপদ আর একটি অসমাপিকা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদটা তৈরি করে সেই ক্রিয়াপদটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। তো এখানে দেখো, এখানে যেমন বৃষ্টি থেমে গেল, তো থেমে এটা তো বক্তব্য বিষয়ের সমাপ্তি ঘটেনি, তো এটা অসমাপিকা ক্রিয়াপদ, আর গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। তো এখন থেমে গেলটা হচ্ছে যৌগিক ক্রিয়া। একটি সমাপিকা ক্রিয়াপদ ও একটি অসমাপিকা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ তৈরি করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। আম্মার, আম্মার তুমি বলো দেখি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টা অংশ পাওয়া যায়? আম্মার বলো, জি স্যার। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? একটু চিন্তা করো, দেখো ক্রিয়াপদ, একটা ক্রিয়াপদ নিয়ে চিন্তা করো, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে ভাঙলে কয়টি অংশ পাওয়া যায়? স্যার দুটি সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াপদ। ক্রিয়াপদকে ভাঙলে দুটো ক্রিয়াপদ পাওয়া যায়, এটা কি হলো? ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমি বলেছি যে দুটো অংশ পাওয়া যায়, এই দুটো অংশ দিয়ে কিন্তু আবার ক্রিয়াপদ গঠিত হয়। যেমন ক্রিয়াপদকে ভাঙলে বিশ্লেষণ করলে দুটো অংশ পাই, একটা হলো ধাতু বা ক্রিয়ামূল যেটাকে আমরা রুট বলি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন করছি একটা ক্রিয়াপদ, এই করছি ক্রিয়াপদকে ভাঙলে আমরা কর পাই, কর ধাতু পাই, আর ছি
এই ক্রিয়া বিভক্তিটা পাই। তাহলে দুটো অংশ পাই, একটা হলো ধাতু আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি পাই। আবার যদি তুমি এই ধাতু এবং ক্রিয়া বিভক্তি যোগ করো তাহলে কিন্তু আমরা ক্রিয়াপদ পাবো। বুঝেছ? ধাতুর সাথে যেমন কর, ধাতুর সাথে ছি, ক্রিয়া বিভক্তি যদি যোগ করি তাহলে করছি ক্রিয়াপদটা পাচ্ছি। সে কারণে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটা হলো ধাতু বা ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর ধাতু এবং ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। আমার সময় একেবারে শেষ। এর মধ্যে তোমাদের যদি আর কারো কোনো কিছু জানার বিষয় থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো, বা তোমাদের কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি তাড়াতাড়ি এটা বলে শেষ করব। আচ্ছা, 1 মিনিট, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। আর প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা শেষ করছি।